আর সেই আম্বেদকরের জন্মদিনে কিছু মানুষ ভোট দেবেন এবং অন্যদিকে পড়ে থাকবে হচ্ছে অসংখ্য মানুষ, তারা নাগরিক কিন্তু তারা ভোট দিতে পাচ্ছেন না। সর্বোচ্চ আদালত সব দেখে শুনে চুপ করে থাকবে, ডিলিমিটেশন হবে, জনগণনা হবে, এই সমস্ত কিছুর সঙ্গে যদি এগুলো মিলে যায় তাহলে সেই মানুষটার তো অস্তিত্ব মুছে যায়, নাগরিকত্ব চলে যায়। এটাই হচ্ছে ভারতীয় গণতন্ত্রের, ভারতীয় স্বাধীনতার পরে ৮০তম বছরে অত্যন্ত লজ্জার বিষয়। প্রথম কথা হচ্ছে যে আজকে দুভাগে এই শুনানিটা হয়েছে। আজকে এই এসআইআর নিয়ে শুনানি দুভাগে হয়েছে। প্রাথমিকভাবে বিচারপতি জয়মাল্য বাগচি শুরু করেছিলেন অত্যন্ত ভালোভাবে। উনি বলেছিলেন, নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা হলো কেন? এটা তো অন্য কোনো রাজ্যে হয়নি, এটা হওয়ার কারণটা কি? তাহলে দোষটা কার? কোনো উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। তারপরে যখন অন্যান্য আইনজীবীরা যারা এইটার বিরোধিতা করছেন তারা যখন বলা শুরু করেন, দ্বিতীয় ভাগে যখন এটা আসে, এটাতে সবাই ভাবছিলেন, যখন জয়মাল্য বাগচি এই কথাগুলো বলছিলেন তখন অনেকে ভাবছিলেন যে আজকে হয়তো একটা কিছু রায় আসবে, তাতে হয়তো অনেকের সুবিধা হবে। কিন্তু যেটা সমস্যা হলো সেটা হচ্ছে দ্বিতীয় ভাগে যখন শুরু হলো শুনানিটা, তৃতীয় ভাগে শুনানিটা হওয়ার কথা ছিল হচ্ছে যে কিভাবে এই ট্রাইব্যুনালগুলো, বিচারপতি তাদের যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয়, সেইটাই মূলত শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানিটা আলটিমেটলি ঘুরে গেল হচ্ছে যে যে বিচারপতিদের থেকেও যে মানুষের যে অসুবিধা হচ্ছে সেটার দিকে ঘুরে গেল। কপিল সিবাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্যাম দিবান এরা সবাই একই কথাই বলা শুরু করলেন যে আপনি আরো একটু সময় দিন। বহু মানুষ আবেদন করেছেন এবং সংখ্যাটা সবচেয়ে আশ্চর্যজনক। সেটা হচ্ছে যে ২৭ লাখ আমরা জানতাম বাদ গেছেন, সেই ২৭ লাখ আবেদন করার কথা। প্রধান বিচারপতি নিজে সংখ্যাটাকে শুধরে দিয়ে বললেন এটা ৩৪ লক্ষ হয়েছে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে। ৩৪ লক্ষ মানে ২৭-এর বেশি। এবং সেই যে ৩৪ লক্ষ, তার মানে এরা যে ট্রাইব্যুনালে আবেদন করছেন তারা নিশ্চিত জানেন তাদের কাছে সমস্ত নথি আছে এবং যেগুলো নির্বাচন কমিশন চেয়েছে তার বাইরেও অসংখ্য নথি আছে। সেই নথি দিয়ে তারা প্রমাণ করতে পারবেন বলেই তারা ওই তাদের নিশ্চয়তা আছে বলেই তারা সেই আবেদনটা করেছে। এবং ১৯টি ট্রাইব্যুনাল চলছে। যদি ৩৪ লক্ষকে ১৯ দিয়ে ভাগ করা যায়, প্রায় এক একটি ট্রাইব্যুনালে প্রায় ২ লক্ষ করে পড়বে মোটামুটি, আর কি ২ লক্ষ না হলেও ১,৮০,০০০ করে পড়বে। সেইটা কতটা সম্ভব সেই নিয়ে কথা উঠছে। কথা প্রসঙ্গে জয়মাল্য বাগচিও বলেন যে এটা আমরা দেখছি। প্রধান বিচারপতি যতটা সহজে গোটা বিষয়টাকে সরিয়ে দিতে চেয়েছেন, আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, একজন নাইডু বলে, তিনি বারবার করে বলছিলেন এবারে ভোট না দিতে পারলেও কোনো অসুবিধা নেই, পরে তো ভোট হবে। কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের ২১ নম্বর ধারা বলে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই ট্রাইব্যুনাল এবং নামতলা এগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং এটা হয়ে গেলেও তারা এবার যদি নাও ভোট দিতে পারেন পরের বার দেবেন। তখন আইনজীবীরা বলেন যে পরের বার দেবেন সেটা তো নয়, পরে বলো কেন, তাহলে আপনারা আটকাচ্ছেন কেন? তার কোনো উত্তর নির্বাচন কমিশনের কাছে নেই। নির্বাচন কমিশন দিতে পারেনি এই উত্তর যে কেন তারা আটকাচ্ছেন। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনকে কেউ বা কারা প্রভাবিত করছে এবং প্রভাবিত করে তারা এই ২৭ লক্ষ কিংবা ৩৪ লক্ষ মানুষ যাতে ভোট না দিতে পারেন এইবারের ২০২৬ সালের নির্বাচনে, সেইটার দিকেই তারা জোর করে বসে আছে। শেষমেশ মানে তখন বিচারপতিরা প্রায় চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। তা সত্ত্বেও আইনজীবীরা বলে আর একটা দিন সময় আপনারা হিয়ারিং এর জন্য দিন। যদি আপনাদের মনে হয় সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করুন। ১৪২ নম্বর ধারা সংবিধানের কি বলে? সংবিধানের ১৪২ নম্বর ধারা বলে যে যখন সুবিচার পাওয়ার কথা হয় তখন সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করা হয়। যে এতগুলো মানুষ তো সুবিচার পাচ্ছেন না, তা সেই মানুষগুলোকে যদি সুবিচার দিতে হয় তাহলে তাদেরকে কি করে সংবিধানের ওই ১৪২ ধারা প্রয়োগ করা যায়, আপনারা এটা প্রয়োগ করুন বলে আইনজীবীরা এই আবেদন করে। এখন ভবিষ্যৎ বলছে যে আগামী কয়েকদিন, এবং আইনজীবীরা বলছেন যে ২৩ তারিখ ভোট আছে, সেরকম হলে ২১ তারিখ কি ২২ তারিখ তাতেও যাতে নামগুলো ওঠে সেই ব্যবস্থা করুন, সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে যাতে আসে, এইটা বলা হচ্ছে। কিন্তু আমরা খুব একটা আশাবাদী নই। কারণ এই সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন এত গোটা বিষয়টাকে নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আমি খুব বেশি আশাবাদী নই যে এটাতে খুব বেশি
সুবিধা মানুষের হবে। সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে গণতন্ত্র বিদ্যমান হয়ে আছে, কিছু মানুষ ভোট দেবেন, নিশ্চিত ভোট দেবেন, তাদের পছন্দসই প্রার্থীকে নির্বাচিত করবেন, সর্বোচ্চ আদালত সব দেখে শুনে চুপ করে থাকবে, এবং অন্যদিকে পড়ে থাকবে হচ্ছে অসংখ্য মানুষ যাদের কোনো নথি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তারা ভোট দিতে পারছেন না, তারা নাগরিক কিন্তু তারা ভোট দিতে পারছেন না। কেন পারছেন না তার কোনো উত্তর যেমন নির্বাচন কমিশনের কাছে নেই, তার কোনো উত্তর নেই হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে। তারা চুপ করে বসে দেখবেন দেশের সর্বশ্রেষ্ঠ একটি গণতান্ত্রিক উৎসব হয়ে হতে চলেছে আগামী আর 10 দিনের মধ্যে, আজকে 13 তারিখ, আর 10 দিন বাদে একটা গণতান্ত্রিক উৎসব হতে চলেছে, যেটা নির্বাচন কমিশন বলে থাকে। ভোট হচ্ছে গণতান্ত্রিক একটি উৎসব, আর সেই উৎসবে যাদের সামিল হওয়ার কথা সেই জনগণের একটা বড় অংশ বাদ থেকে যাবেন। এটাই হচ্ছে ভারতীয় গণতন্ত্রের, ভারতীয় স্বাধীনতার পরে 80তম বছরে অত্যন্ত লজ্জার বিষয়। আগামীকাল আম্বেদকারের জন্মদিন, যে আম্বেদকর ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজের কথা বলেছিলেন, সেই আম্বেদকারের জন্মদিন। আর সেই আম্বেদকারের জন্মদিনে এর আগের দিন আমরা যদি এইরকম একটা জায়গায় পৌঁছাই যে 34 লক্ষ মানুষ কি তারও বেশি মানুষ তারা ভোট দিতে পারছেন না 2026 সালের নির্বাচনে, তাহলে সেটা গণতন্ত্রের জন্য লজ্জা, সেটা ভারতীয় স্বাধীনতার ইতিহাসে ভারতীয় সংবিধানের জন্য লজ্জা, এইটুকুই বলতে পারি আমি। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আজকে এটা নিয়েও কথা উঠেছে। জয়মাল্য বাগচি বলেছেন যে ভোটের যদি এরা ভোট দিতে না পারা যায়, আমরা উই আর নট অ্যাপ্লাইং আওয়ার মাইন্ড, এই শব্দটা বলেছেন। কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে ভোট দিতে পারছেন না, তারপরে ভোটের রেজাল্টে দেখা গেল যে মার্জিনে কোনো একজন বিজয়ী প্রার্থী জিতেছেন সেই মার্জিনের তুলনায় বাদ যাওয়া মানুষের সংখ্যা বেশি, তাহলে তারা নাকি ভাবনা চিন্তা করবেন। কি ভাবনা চিন্তা করবেন আমার জানা নেই। সেই ভাবনা চিন্তা করার সময় যদি তাদের কি ওই সাহসে কুলোবে যে না এই নির্বাচনের এই বিধানসভার এই নির্বাচনটাকে বাতিল করা হলো, আবার ভোট নেওয়া হবে, এটা কি সম্ভব? এটা হবে না। সুতরাং এটা উনি বলছেন বটে, কিন্তু কতটা আমি এটা নিয়ে সম্ভব আমার জানা নেই। এই এতটা শিরদাঁড়ার দেখাতে পারবেন বলে দেশের সর্বোচ্চ আদালত, আমার বিশ্বাস নেই এই মুহূর্তে। সত্যি আমার কেন অনেকেরই বিশ্বাস নেই এই নির্বাচন কমিশনের প্রতি, যারা নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের প্রতি যারা এতদিন ধরে গোটা বিষয়টা দেখে গোটা অবস্থায় করে এমন একটা জায়গায় পৌঁছেছে যে মানুষকে বাদ দিয়ে দেওয়ার জায়গায় চলে গেছে। সুতরাং এইটা চলে গেছে তারপরে যখন নির্বাচনের রেজাল্টে দেখা যাবে কেউ একটা 500 ভোটে জিতেছেন কি 1000 ভোটে জিতেছেন, আর সেখানে বাদ যাওয়া মানুষের সংখ্যা হচ্ছে 10,000, তাহলে সেই রেজাল্টটা তো প্রভাবিত হলো বটেই। এটাই তো সবচেয়ে বড় প্রভাব খাটানো হলো। সুতরাং এইটাকে নিয়ে প্রশ্ন করা উচিত নাগরিক সমাজের, যে যে বাদ যাওয়া মানুষের সংখ্যার থেকে ভোটের মার্জিন, মানে জেতার মার্জিন কিংবা হারার মার্জিনটা কম। সুতরাং সেখানেই তো প্রশ্ন হওয়ার কথা। না, পাশাপাশি আজকে জয়মাল্য বাগচি যেটা বলেছেন, ভোট দেওয়ার অধিকার মৌলিক অধিকার না হতে পারে, কিন্তু এটা একটা আবেগ, সেন্টিমেন্ট, এই শব্দটা প্রয়োগ করেছেন। সুতরাং মানুষ যদি ভোট দিতে না পারে তার আবেগে আঘাত লাগার কথা। আমাদের এক পরিচিত বন্ধু, আপনারা চেনেন হয়তো, ফরিদুল ইসলাম, শেখ ফরিদুল ইসলাম, তিনি আবেদন করেছেন, স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছেন। এটা অসম্ভব বড় একটা পদক্ষেপ নিয়েছেন উনি। মানে এটা ভাবা যায় না, একজন মানুষের নাম মুছে গেছে, তিনি বলছেন আমি তাহলে বেঁচে থেকে কি করব, আমি তো মরে যাওয়াই ভালো। এরপরে ডিলিমিটেশন হবে, জনগণনা হবে, এই সমস্ত কিছুর সঙ্গে যদি এগুলো মিলে যায় তাহলে সেই মানুষটার তো অস্তিত্ব মুছে যায়, নাগরিকত্ব চলে যায়।
সুতরাং নাগরিকত্ব চলে গেলে সুতরাং সংবিধানের যে অধিকার মৌলিক অধিকার না হতে পারে, কিন্তু তার যে একটা অধিকার তো বটেই, মৌলিক না হতে পারে, অধিকার তো বটেই। আর সেই অধিকারটা যারা কেড়ে নিল তাদের কি কোনো ভবিষ্যতে, তাদের কি কোনো শাস্তি হবে কোনোদিন? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমার আজকের নির্বাচনে, আজকের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে খুব বেশি আশাবাদী হওয়ার মতো আমি কিছু দেখিনি এখনো অব্দি। ভবিষ্যতে কি হবে সেটা দেখা যাবে। অবশ্যই উদ্বেগের। আমি তো বললামই যে একটা মানুষ, তার সমস্ত কিছু আছে, মানে বহু মানুষের এরকম উদাহরণ আসছে। একজন লিখেছেন ভাস্বতী পাল বোধহয় নাম, উনি দেখলাম যে তার পাসপোর্ট আছে, তার পরিবারের অন্য লোকের নাম আছে, তার পাসপোর্ট করেছে, পাসপোর্টটাকে দিয়েছে হচ্ছে ভারতীয় সরকার, রিপাবলিক অফ ইন্ডিয়ার পাসপোর্ট আছে, তা সত্ত্বেও তার নাম বাদ দিচ্ছে। এটা তো গণতন্ত্রের জন্য লজ্জা, এটা ভারতীয় গণতন্ত্রের লজ্জা। কিংবা ধরা যাক আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, আর্মি অফিসারের কন্যা, তার নাম বাদ যাচ্ছে, একজন অধ্যাপক, তার নাম বাদ যাচ্ছে, তিনজন ডাক্তার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে লালগোলা, ভগবানগোলা এখানকার গভর্নমেন্ট সরকারি হাসপাতালের ডাক্তার, তাদের তিনজনের নাম বাদ গেছে, তার মার নাম আছে। এটা অদ্ভুত একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করেছে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন পুরো দায় ঝেড়ে ফেলতে চাইছে। এবং আমি দেখেছি গতকাল যখন আমাদের সিইও মনোজ আগরওয়াল নন্দীগ্রামে গিয়েছিলেন, তখন যখন প্রশ্ন করা হয় যে এত আমাদের নাম বাদ গেল কি করে, উনি বলছেন এটা অ্যাডজুডিস ম্যাটার, সাবজুডিস ম্যাটার। তো সাবজুডিস ম্যাটার যদি হয়, তা সাবজুডিস ম্যাটারের জায়গায় পৌঁছালো কি করে, সেই প্রশ্নটাও তো তাকে করতে হয়। ভারতীয় গণতন্ত্রের এটা লজ্জা যে এতদিন পরে, এতদিন ধরে ভোট দিয়ে এসছেন যে মানুষগুলো, যারা ভারতের নাগরিক, তারা ভারতে থেকেও ভারতে ভোট দিতে পারছেন না। এটা ভারতীয় গণতন্ত্রের লজ্জা।